আজকে আমাদের কোর্সের ৩ নাম্বার লেকচার। আজকের লেকচারটা হবে বৃত্ত নিয়ে। তো আমি তোমাদের সাথে আছি প্লাবন সামি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রথমত আমরা একটু বৃত্তের বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। প্রথমত চিন্তা করি, দেখো বৃত্তের বেসিক পার্ট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান সমান 0। এর সাথে আমরা সবাই পরিচিত। আচ্ছা, এটা ছিল বৃত্তের ইকুয়েশন, মানে কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা কি দেখছো? প্রথম কথা হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা সমান। এরপর আরেকটা শর্ত হচ্ছে এখানে কিন্তু কোনো এক্স ওয়াই টার্ম নাই, এটা খুব ইম্পর্টেন্ট দুইটা পার্ট। আচ্ছা, এরপর যদি আমরা আদর্শ সূত্র চিন্তা করি, আদর্শ সূত্র ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, তাই না? আমরা কিন্তু সবাই এটার সাথে পরিচিত। এখন আমরা যদি বৃত্তের কেন্দ্র বের করতে চাই, কেন্দ্র শিখেছিলাম মাইনাস জি কমা মাইনাস এফ, এবং ব্যাসার্ধ শিখেছিলাম আর সমান সমান রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এগুলো ছিল বেসিক পার্ট। ওকে, এখন খেয়াল করো এই কেন্দ্র মানটা আমরা একটা বৃত্তের ইকুয়েশন থেকে কীভাবে বের করবো? এই যে এক্সের সহগ যেটা আছে, এই এক্সের সহগটাকে -2 দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা -g পাবো, এবং এই ওয়াই সহগটাকে যদি আমরা -2 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমরা কেন্দ্রের কোটি পাবো। এই কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এখন চিন্তা করি, ধরো তোমাকে বললো যে একটা বৃত্ত এক অক্ষরে কি পরিমাণ কেটে চলে যাবে বলো তো, কতটুকু কাটছে এটা? যদি এই পরিমাণটা জিগায়, সেটা কীভাবে বের করা যায়? এটা বের করার টেকনিক হচ্ছে 2√g² মাইনাস সি, এবং এটা কিন্তু একটা পরিমাণ, কতটুকু, কি পরিমাণ। এবং যদি বলে অয় অক্ষরে একটা বৃত্ত কি পরিমাণ কাটছে, ওই ক্ষেত্রে কর্তৃত্বাংশ সূত্র হচ্ছে 2√f² মাইনাস সি। এখন যদি উল্টাভাবে বলা থাকে এরকম, ধরো কেন্দ্র দেওয়া আছে এটা বৃত্তের এইচ কমা কে, এবং ব্যাসার্ধ দেওয়া আছে আর, ওই ক্ষেত্রে বৃত্তের ইকুয়েশনটা কীভাবে হবে? এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, যেখানে এইচ কমা কে ছিল বৃত্ত। তাহলে এরকম কিন্তু টাইপ দেওয়া থাকলে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে পারবো। আচ্ছা, এখন যদি আমরা অ্যাপ্লিকেশনে চলে যাই, তো প্রথমে একটা দিকে তাকাও যে কে এর কোন মানের জন্য এই ইকুয়েশনটা একটা বৃত্ত হবে। তো বৃত্তের জন্য দুইটা শর্ত ছিল। কি কি ছিল? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা কি থাকবে? সেম থাকবে, এবং এখানে কোনো এক্স ওয়াই টার্ম বলতে কিছু থাকবে না। তার মানে এক্স এর মানটা আমরা 0 বলতে পারি। এখন ইকুয়েশন তুমি যদি ভাঙাও, এটাকে ভাঙালে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9 মাইনাস 2xy মাইনাস 6y প্লাস 6x প্লাস kxy মাইনাস kx প্লাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে দেখছো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব কিন্তু সমান, তাহলে এখানে কোনো প্রবলেম নাই। বাট এক্স ওয়াই বলতে তো কিছু থাকা উচিত না, এখানে তো আছে। তাহলে এই দুইটাকে ধরে আনো, এই দুইটার ভ্যালু কত হবে? 0। এবং এখান থেকে তুমি যদি কে এর মানটা বের করতে চাও, কে এর মান পাবো হচ্ছে 2। এখন পরীক্ষায় তাতে সময় নেই, তো বড় করে করাও যাবে না, জায়গাও থাকবে না, তো শর্টকাটটা কি? তুমি যদি এটাকে ভাঙাও, এখানে কিন্তু একটাই পদ পাবো এক্স ওয়াই, এবং এটি কীভাবে ছিল? -2xyটা কী হবে? সূত্রটা তুমি মনে মনে ভাঙা, জাস্ট এই টার্মটা তুমি খাতায় লিখবা, এবং এটাকে তুমি যদি গুণ দিবা, তখন এখান থেকে কিন্তু আউটপুট আসবে কি? প্লাস কে এক্স ওয়াই, এছাড়া কিছু আসবে না, এবং এই দুইটার ভ্যালু হচ্ছে 0। তো তুমি যদি এক্স ওয়াই কমন নিয়ে নাও, -2 প্লাস কে ইকুয়ালস টু 0 চলে আসবে, যেখান থেকে কে এর মান হচ্ছে 2। আচ্ছা, এখন এই ম্যাথটা বলছে যে নিচের কোনটি বৃত্ত নির্দেশ করে না। তো বৃত্ত শর্তগুলোতে আবার ব্যাক করতে হবে যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা ছিল সেম, এবং এক্স ওয়াই বলতে কিছু নাই। এই 2 নম্বর অপশনের দিকে তাকালে কিন্তু আমরা পাইতেছি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগটা কোনোদিনই সেম না, মানে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -3। তার মানে এটাই বৃত্ত হওয়ার কোনো সুযোগ নাই। তারপরে দেখো যে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। একটা কথা বলছিলাম যে একটা ইকুয়েশন দেওয়া থাকলে আদর্শ রূপে কেন্দ্র বের করার নিয়ম হচ্ছে যে এক্স এর সহগটাকে -2 দিয়ে ভাগ দিতে হবে এবং কোটি সহগটাকে -2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা জানি কেন্দ্র হচ্ছে -g - f। যদি আদর্শ রূপে থাকে দেন আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কেন্দ্রটা কত? 2,4। ম্যাথটা দেখো, এটা কিন্তু আদর্শ রূপে দেওয়া নাই, বাট বৃত্ত। কারণ কি? কারণ হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সবটা এখানে সেম, বাট আদর্শ রূপে নেওয়ার জন্য এটাকে আগে আমার 3 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y প্লাস 4/3 ইকুয়ালস টু 0, যেটা হচ্ছে আদর্শ রূপে দেওয়া ছিল। তারপর এক্স এবং ওয়াই সবটাকে হচ্ছে -2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কেন্দ্র চলে আসে 1,1। এখন দেখো যে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। এই টাইপটা আছে এইভাবে বলেছিলাম, যখন কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন ইকুয়েশন ছিল এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু কি? আর স্কোয়ার। যদি কম্পেয়ার করি, এখানে এইচ এর মান চলে আসবে 2, ওয়াই এর মান চলে আসবে -1। তার মানে কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 2,-1। আর যদি বলতে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আর, মানে √12। এটা বলতে বোঝায় 2√3। আচ্ছা, এই পরের ম্যাথটাতে একটা ইকুয়েশন দিয়ে বললো যে বৃত্তের ব্যাসার্ধ কত, কীভাবে পরিমাপ করতে পারি আমরা। বৃত্তের ব্যাসার্ধ কিন্তু শিখেছিলাম √g² প্লাস f² মাইনাস c। যদি এটা আদর্শরূপে দেওয়া থাকে তখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। তো আদর্শরূপে যদি নিতে চাই, তাহলে বৃত্তের ইকুয়েশন দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x প্লাস 5y মাইনাস হাফ ইকুয়ালস টু 0 আকারে, যেখানে জি এর মান হচ্ছে -3/2, এফ এর মান হচ্ছে কত? -5/2,
এবং সি এর মান হচ্ছে -1/2। তুমি যদি এখানে সবগুলো অ্যাপ্লাই করো, যেটা আসবে সেটাই আনসার। বিন্দুবৃত্ত বলতে কি বোঝায়? যে বৃত্তের ব্যাসার্ধের মান 0। চিন্তা করো, আমরা x - s হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার যে ইকুয়েশনটা শিখেছিলাম, এখানে যদি কেন্দ্র 0 0 বলতো তাহলে বৃত্তের ইকুয়েশন কিন্তু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার হইতো। তো এখানে শুধুমাত্র এই ব্যাসার্ধটা কিন্তু এইটার উপর নির্ভর করতেছে। তাহলে এখানে যদি কোনো কারণে 0 থাকে তাহলে r এর মানটা 0 বলতে পারবো। তাহলে বিন্দুবৃত্তের ইকুয়েশন হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0। একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,2 এবং বৃত্তটা হচ্ছে মূল বিন্দুতে যায়। তো বৃত্তের সমীকরণ কত? প্রথম কথা হচ্ছে, যদি একটা বৃত্ত মূল বিন্দুতে যায় সেখানে কোনো ধ্রুবক থাকবে না, মানে ইকুয়েশন দাঁড়াবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়ালস টু 0। সি কিন্তু না এখানে। তাহলে 1 নম্বর অপশন এবং ডি নম্বর অপশনের কিন্তু কোনো পসিবিলিটি নাই। এখন চিন্তা করো, এইটা কেন্দ্র কত এবং এইটার কেন্দ্র কত? যদি আমরা এইটার কেন্দ্র চিন্তা করি, এটা কেন্দ্র হচ্ছে 0,2 আর এইটার কেন্দ্র হচ্ছে 0,-1। তাহলে উত্তর কোনটা হবে? যদি আমরা অপশন টেস্ট করে দেখি, বি নাম্বারটা কিন্তু উত্তর। আচ্ছা, এই বিন্দুগামী এবং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0 বৃত্তের সাথে এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ কত হবে? আমরা যদি এক কেন্দ্রিক কথার দিকে তাকাই, তার মানে কি? যে বৃত্তটা উত্তর হবে ওই বৃত্তের কেন্দ্র এবং এই বৃত্তের কেন্দ্র কিন্তু একটাই। তাহলে এটা কেন্দ্র পাচ্ছিলাম 3,-4। তো আমরা আগে অপশন টেস্ট করি, এটা কেন্দ্র কত? এটা কেন্দ্র পাচ্ছি -3,4, যেটা হওয়ার কোনো সুযোগ নাই। এবং 4 নাম্বারের কেন্দ্র ছিল 3,4, এটা হওয়ারও সুযোগ নাই। তাহলে হয় বি নাহলে সি। কেন? কারণ এটা কেন্দ্র দেখো 3,-4, এটা কিন্তু কেন্দ্র 3,-4। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে যে 3,-1 বিন্দুগামী বলা ছিল। তার মানে এই বি এবং সি এর মধ্যে যেটা এই বিন্দুতে সিদ্ধ হবে সেটাই আনসার। যদি আমরা 3,-1 প্রথম অপশনে বসাই, তাহলে কিন্তু দাঁড়াচ্ছে 1 + 9 - 18 - 8 - 16। দেখি মানটা 0 আসে কিনা। এটা হচ্ছে 10 - 18 - 8 - 16। তা 26 - 26 মানে 0। তার মানে উত্তর কোনটা? বি নাম্বারটা। কোনো একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3,5 এবং এর একটা ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে 7,3। উক্ত ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক কত হবে? আচ্ছা, এখন এটা তো জাস্ট চিত্র আঁকলে ম্যাটটা হয়ে যায়, কারণ আমরা কিন্তু জানি একটা ব্যাসের মধ্যবিন্দু সেটা হচ্ছে কেন্দ্র। তাহলে একটা ব্যাসের একটা প্রান্তবিন্দু দিয়ে দিচ্ছে কোনো কারণে 7,3 এবং কেন্দ্র দেওয়া ছিল 3,5। জাস্ট এই পার্টটা কীভাবে বের করবো, এটা যদি বের করতে পারি ম্যাথ হয়ে যাবে। মাত্র না বললাম যে এই দুইটা পয়েন্টের মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র, ব্যাসের প্রান্তবিন্দুদের মধ্যবিন্দু কেন্দ্র। তার মানে বলতে পারি x + 7/2 = কি 3, অথবা y + 3/2 = কত? 5। তাহলে ওই বেসিসে আমরা বলতে পারি এই x এর মানটা হয়ে যাবে -1 আর এখানে y এর মানটা হয়ে যাবে কত? 7। তাহলে এখানে কেন্দ্র বের করলাম আমরা -1,7। উত্তর হচ্ছে সি নাম্বারটা। এখন বললো যে দুইটা বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে যদি আমরা ব্যাস ধরি, অঙ্কিত বৃত্তের ইকুয়েশন কত হবে? এটা আমরা অপশন টেস্টে করতে পারি, অথবা বড় একটা নিয়ম ছিল। যদি একটা ব্যাসে দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকে, তাহলে একটা প্রান্তবিন্দু হচ্ছে x1 y1 আর একটা হচ্ছে x2 y2। ওই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ হচ্ছে x - x1 * x - x2 প্লাস y - y1 * y - y2 = 0। আচ্ছা, এত বর্গ করার কোনো সময় নাই। এটা বাদ। আচ্ছা, এছাড়া আরেকটা নিয়ম ছিল, চিন্তা করো একটা ব্যাসে দুইটা প্রান্তবিন্দুর যে মধ্যবিন্দু সেটাই তো বৃত্তের কেন্দ্র হবে। তাহলে এই যে -4,3 এবং 12, এই দুইটার মধ্যবিন্দু কত? কিভাবে বের করতে পারি আমরা? আচ্ছা, মধ্যবিন্দু বের করার নিয়ম ছিল -4 + 12/2 এবং কেন্দ্রের কোটি বের করার নিয়ম হচ্ছে 3 - 1/2। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 4, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 1। তাহলে কেন্দ্র পেলাম কত? 4,1। তাহলে এই যে চারটা অপশন, এই চারটা অপশনের মধ্যে যেটা হচ্ছে 4,1 কেন্দ্র বিশিষ্ট সেটাই উত্তর। তুমি প্রথমটার দিকে তাকাও, এটা যদি কেন্দ্র বের করি আমরা, সেই কেন্দ্র হচ্ছে -4,1, এটা হওয়ার কোনো সুযোগ নাই। এটা কেন্দ্র হচ্ছে 4,1, এটা আরও হবে না। যদি এটা কেন্দ্র চিন্তা করি -4,-1, এটা আরও হবে না। উত্তর হচ্ছে কোনটা? 4 নাম্বারটা। কেন? কারণ এটার কেন্দ্র হচ্ছে 4,1। আচ্ছা, এই প্রশ্ন দিকে আমরা তাকাই। একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5,3 এবং এর যে যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা একটা চিত্র আঁকলাম আমরা। এই চিত্রে যে কোনো একটা যা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে যা। এই যা সমদ্বিখণ্ডিত হচ্ছে কোথায়? মধ্য পয়েন্টে। আচ্ছা, এই মধ্য পয়েন্ট হচ্ছে 3,2। আমি ধরলাম বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। কেন্দ্র কত? 5,3 দেওয়া ছিল এবং এই বৃত্তের এটা ব্যাসার্ধের পরিমাণ দেওয়া ছিল 5। আচ্ছা, এটা তো একটা ব্যাসার্ধ। এবং আমরা যদি কেন্দ্র থেকে এই জায়ের যে সমদ্বিখণ্ডিত যে পয়েন্ট হইছে মধ্যবিন্দু, যদি আমরা একটা লম্ব টানি, সেটা কিন্তু এই জায়ের উপর কীভাবে থাকে? লম্বভাবে থাকে। মাত্র বললাম। ওকে, তাহলে এখানে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা এই দৈর্ঘ্যটা পেয়ে যাব। আগে বের করতে হবে এখান থেকে এটার পয়েন্টের দূরত্বটা কত। দূরত্ব বের করার টেকনিক হচ্ছে ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর। তাহলে ওই হিসাবে আমরা মানটা পেয়ে যাবো কত? √5। তাহলে আমি এটা √5। তাহলে এটা যদি আমরা এ পরিমাণ ধরি, তাহলে পিথাগোরাস সূত্র অনুযায়ী বলতে পারবো 5² = 5 + a²। তো ওই বেসিসে এর মান চলে আসবে √20।
আর √20 বলতেই বুঝি 2√5। আচ্ছা, তাহলে এই পরিমাণ হচ্ছে 2√5। আমাকে বললো ওই জায়ের সম্পূর্ণ দৈর্ঘ্য যেহেতু সমদ্বিখণ্ডিত হয়েছিল, তা টোটাল মানে কি এটা ডাবল, তাহলে উত্তর হচ্ছে 4√5। আচ্ছা, এখন আমরা একটা থিওরি শিখবো। যদি একটা বৃত্ত অক্ষগুলোকে স্পর্শ করে তখন কী কী ক্রাইটেরিয়া হইতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধরো একটা বৃত্ত এক্স অক্ষরে স্পর্শ করলো, তখন প্রধান শর্ত হচ্ছে সি সমান সমান জি স্কোয়ার। আচ্ছা, তারপর আরেকটু চিন্তা করো, যদি এটা এক্স অক্ষরে স্পর্শ করে তার ব্যাসার্ধের মানটা আমরা বলতে পারি কী হবে, ব্যাসার্ধ তো এটা। আর এই যে এক্স অক্ষ থেকে কতটুকু উপরে ছিল সেটা কিন্তু আমরা জাজ করি তার কেন্দ্রের কোটি দিয়া। তাহলে আমরা যদি কোথাও পাই একটা বৃত্ত এক্স অক্ষরে স্পর্শ করছে, তখন যদি তার ব্যাসার্ধ পরিমাণটা বের করতে বলে, এই ব্যাসার্ধ হয়ে যাবে মডুলাস এফ এর পরিমাণটা। বুঝছো? আর যদি কোনো কারণে বলে একটা বৃত্ত অয় অক্ষরে স্পর্শ করছে, তখন শর্ত হচ্ছে সি সমান সমান এফ স্কোয়ার, এবং এখানে এই আর এর মানটা কি ভুজের সমান না, তাহলে আর বলতে পারি মডুলাস অফ কি জি। এবং এটাও হইতে পারে যে একটা বৃত্ত দুইটা অক্ষরে স্পর্শ করে চলে গেছে, মানে এক্স অক্ষরে স্পর্শ করছে, ওয়াই অক্ষরেও স্পর্শ করছে। ওই ক্ষেত্রে শর্ত আছে, শর্তটা কি জানো, সি সমান সমান জি স্কোয়ার, সি স্কোয়ার সমান সমান এফ স্কোয়ার। এবং এখানে আর এর যে মানটা হবে, এই আর এর মানটা কেন্দ্রের ভুজ অথবা কোটি তাদের মডুলাসের সমান হয়ে যাবে। আচ্ছা, এই ম্যাটটার দিকে তাকাও যে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 4,3। যদি এটা এক্স অক্ষরে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধের মানটা কত হবে? আচ্ছা, আমি মাত্র বললাম ব্যাসার্ধের পরিমাণটা কীভাবে বের করি আমরা, যদি এক্স অক্ষরে স্পর্শ করে এই আর এর মানটা হয়ে যাবে কেন্দ্রের কোটির পরিমাণের সমান। তাহলে কি হচ্ছে কেন্দ্রের মানটা 3। আচ্ছা, এখন বলছে 3,5 কেন্দ্র বিশিষ্ট এবং অয় অক্ষকে স্পর্শ করছে এরকম একটা বৃত্তের সমীকরণ বের করো। আচ্ছা, একটা বৃত্ত যদি অয় অক্ষকে স্পর্শ করে তো আর এর মানটা কিন্তু বলতে পারি কেন্দ্রের ভুজের মানের সমান হয়ে যাবে। তাহলে মডুলাস 3 বলতে তো আমরা 3 বুঝি, যেহেতু এখানে কেন্দ্র এবং আর আমরা জানি, তাহলে ইকুয়েশনটি কি দাঁড়াবে, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু কি 3 স্কোয়ার। তুমি যদি এটাকে ভাঙাও তাহলে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 6x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 25 মাইনাস 10y ইকুয়ালস টু 9। যদি আমরা এটা আরও সাজাই তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 10y প্লাস 34 মাইনাস 9। তার মানে কত? তার মানে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 10y প্লাস 25 সমান সমান 0। আচ্ছা, এখন এই ম্যাটটা দেখো, এই ম্যাটটা কিন্তু বলা ছিল একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করছে, কে এবং সি এর মান কত। আচ্ছা, উভয় অক্ষকে স্পর্শ করলে আমরা কিন্তু সি এর মানটা শিখেছিলাম জি স্কোয়ার সমান সমান এফ স্কোয়ার, তাই না? এখন সি এর মানটা কত দাঁড়াচ্ছে, জি এর মানটা কিন্তু আমরা এখানে জানি 4, তাহলে 16। আচ্ছা, এই 16 দিয়ে কিন্তু আমার এফ এর মানটা বের করতে হবে। এখন বলো এখানে এফ এর মানটা কত। এফ এর মানটা বের করার টেকনিক হচ্ছে ওয়াই শকটাকে 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে কিন্তু কে এর মান চলে আসে। তাহলে এই যে এফ এর বদলে আমরা লিখতে পারি কে, তাহলে এখানে কে এর মানটা কি দাঁড়াচ্ছে প্লাস মাইনাস 4। তাহলে উত্তর হচ্ছে সি নাম্বারটা। আচ্ছা, এখন বললো এই বৃত্তটা যদি এক্স অক্ষরে স্পর্শ করে তবে নিচে কোনটা সঠিক হবে, বা সি এর মানটা কত সেটা আমরা বের করবো। সি মানে কি জি স্কোয়ার, আর এখানে জি এর মানটা কত, এক্স সহকে 2 দিয়ে ভাগ দিব জি পাবো, আর এক্স সহকে যদি আমরা মাইনাস 2 দিয়ে ভাগ দিতাম মাইনাস জি, সেটা জানা লাগবে না, জাস্ট জি এর মানটা বের করি 1। তাহলে সি এর মানটা কত 1 স্কোয়ার ইকুয়ালস টু 1। ওকে, এখন এই বৃত্তটা যদি অয় অক্ষকে স্পর্শ করে আমরা জাস্ট অ্যাপ্লাই করবো শর্তটা। শর্ত ছিল সি ইকুয়ালস টু এফ স্কোয়ার, এছাড়া তো কিছু নাই আর। এই ম্যাটের দিকে তাকাও, এই ম্যাথে বলা ছিল একটা বৃত্ত, এই বৃত্তটার নিচে কোনটা স্পর্শক হবে। আচ্ছা, এখানে সি এর দিকে তাকাও, সি ইকুয়ালস টু কি 4। এখন যদি আমরা এখানে জি এর মানটা বের করি, জি এর মান ছিল 1 এবং এফ এর মান হচ্ছে কত -2। আচ্ছা, এখন আমি যদি সি ইকুয়ালস টু এফ স্কোয়ার চিন্তা করতাম তাহলে সেটা অয় অক্ষকে স্পর্শ করতো। দেখো এফ স্কোয়ার যদি করি তাহলে কিন্তু সি এর মানের সমান হয়ে যায়, তাহলে সি ইকুয়ালস টু কি এফ স্কোয়ার, শর্তটা সে মানতেছে। আর সি ইকুয়ালস টু এফ স্কোয়ার কোন ক্ষেত্রে, যখন বৃত্তটা অয় অক্ষকে স্পর্শ করে। আর একটা বৃত্ত যদি অয় অক্ষকে স্পর্শ করে তার মানে অয় অক্ষ তার স্পর্শক, এবং এই অয় অক্ষ ইকুয়েশন আমরা শিখেছিলাম এক্স ইকুয়ালস টু 0। আচ্ছা, একটা বৃত্তকে ধরলাম একটা রেখা স্পর্শ করে চলে গেছে, যেখানে একটা আমরা শর্ত পাবো। শর্তটা কি, যদি এই রেখাটা আসলে বৃত্তকে স্পর্শ করে তখন এই বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই রেখার যে লম্ব দূরত্ব সেটা বৃত্তের ব্যাসার্ধের সমান হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, তো এইটা জানার পাশাপাশি আমার আরেকটা জানতে হবে। ধরো একটা সরলরেখা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c, এবং একটা বৃত্ত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। যদি বলে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করছে, তার মানে এটা অবশ্যই স্পর্শক, তখন এটা শর্টকাটটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার এম স্কোয়ার, অথবা আমরা বলতে পারি সি স্কোয়ারের মানটা কি আর স্কোয়ার কমন নিলে 1 প্লাস এম স্কোয়ার, তাই না? আচ্ছা, আমি এখানে একটা কথা মাত্র বললাম, যদি এটা আসলে স্পর্শক হয় তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কি হয়ে যাবে বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে এই দুইটা নিয়ে আমরা কয়েকটা ম্যাথ করি। দেখো, প্রথম একটা বলা ছিল এই ইকুয়েশনটা এই বৃত্তকে স্পর্শ করলে কি শর্ত হবে, নিচে কোনটা শর্ত হবে। ওকে, তাহলে এটা কিন্তু ওই দ্বিতীয় টাইপটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার ওই ফর্মেটটা তো শিখেছিলাম। সি মানে হচ্ছে প্লাস মাইনাস
আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। তাহলে আমরা যদি সি এর মানটা বের করি তাহলে এখানে আর এর মানটা লাগবে, আর এর মান তো এখানে 2, আর এম এর মানটা কত? যদি আমরা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করি, এখানে কিন্তু এম এর মানটা হচ্ছে 1। তাহলে 1 প্লাস 1 বলতে কি বুঝি আমরা? প্লাস মাইনাস 2 রুট 2। তাহলে আমরা যদি শর্তটা অ্যাপ্লাই করি, এই কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কীভাবে বের করে? প্রথমে ভগ্নাংশের লবে দিতে হবে একটা মডুলাস সাইন, দেন এটাকে সিদ্ধ করাবো। সিদ্ধ করালে -12 প্লাস কে মাইনাস 1 দাঁড়ায়, আর নিচে রুট ওভার 3 স্কোয়ার প্লাস কে স্কোয়ার। আর এখানে ব্যাসার্ধ কত ছিল? রুট 13। ওকে, আমরা যদি উপর নিচে স্কোয়ার করে দিই তাহলে এখানে থাকতেছে কে মাইনাস 13 হোল স্কোয়ার, নিচে থাকতেছে 9 প্লাস কে স্কোয়ার, এখানে কি থাকে? 13। আর যদি এটাকে আরও ভাঙাও এখানে পাবো আমরা কে স্কোয়ার প্লাস 169 মাইনাস 26 কে সমান সমান 13 ইন্টু 9, তার মানে কত? 117 প্লাস 13 কে স্কোয়ার। ওকে, দেন আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে -12 কে স্কোয়ার পাবো, অ্যান্ড এখানে পাবো হচ্ছে -26 কে। দেন আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কত পাবো? তাহলে এখানে কি পড়ে থাকবে? এখানে থাকবে +52 ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে আমরা মাইনাস দ্বিগুণ করে দিলে কিন্তু পজিটিভ 12 কে স্কোয়ার প্লাস 26 কে মাইনাস 52 ইকুয়ালস টু 0। দেন এটাকে তুমি যদি বিল টার্ম করো তাহলে কে এর মান দুইটা পেয়ে যাবো। ওকে, এই ম্যাটটা দেখি যে এই কেন্দ্র থেকে এত সরলরেখাকে যদি স্পর্শ করে এরকম একটা বৃত্তের সমীকরণ নিচে কোনটা হবে? যে 4,3 কেন্দ্র বিশিষ্ট এবং 5x - 12y + 30 ইকুয়ালস টু 0 সরলরেখাকে স্পর্শ করে এরকম বৃত্তের সমীকরণ নিচে কোনটা হবে? ওকে, এখানে কিন্তু কেন্দ্র দেওয়া ছিল। তো প্রথম কথা হচ্ছে অপশন টেস্ট করবো আমরা, এই 4টা অপশনের মধ্যে কোনটার কেন্দ্র হচ্ছে 4,3। তুমি যদি খেয়াল করো যে এই বি নাম্বারটা এবং এই ডি নাম্বারটা কেন্দ্রের কত? কেন্দ্র হচ্ছে 4,3। জাস্ট এখানে ব্যাসার্ধটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, আমরা ব্যাসার্ধ শর্তটা কি ছিল? যদি স্পর্শ করে আর সমান সমান ছিল লম্ব দূরত্বের সমান, তাই না? তো লম্ব দূরত্ব কেমন বের করবো? আগে তোকে সিদ্ধ করে দিতে হবে কেন্দ্র দিয়া। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 20, এখানে পাচ্ছি 36, এখানে 3, আর নিচে থাকবে 13। তাহলে যদি আমরা এটা হিসাবটা করি, হিসাব করলে পেয়ে যাবো কত? -13/13। মডুলাস যেহেতু আছে তার মানে কি 1। তাহলে চিন্তা করতে হবে এই দুইটা অপশনের মধ্যে কোনটার কেন্দ্র হচ্ছে 1, কোনটা ব্যাসার্ধ হচ্ছে 1। যদি আমরা এই বি নাম্বারটাকে চুজ করি তাহলে এটার ব্যাসার্ধ বের করতে গেলে আমরা পাবো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 24, যেটা হচ্ছে 1। তার উত্তর কোনটা? বি নাম্বারটা। আচ্ছা, এখন এই ম্যাটটা দিকে তাকাও যে একটি বৃত্ত x = 0, y = 0, x = a এবং y = a সমীকরণগুলোকে স্পর্শ করে নিচে কোনটা এই বৃত্তের সমীকরণ হবে? চিত্রটা আঁকার পরে আমরা যদি সব ইকুয়েশনগুলো বসাই, x = 0 ছিল এইটা, এটি ছিল y = 0, এটা ছিল x = a, আর এটা ছিল y = a। এই 4টা সমীকরণকে স্পর্শ করে জাস্ট এখানে একটাই বৃত্ত আছে, বুঝছো? নিচেটা কেন নাই? কারণ নিচেটা যদি আমি বৃত্তটা আঁকি তাহলে এই ইকুয়েশনটা কোথায় পাবো? এটা তো নাই। আচ্ছা, এখন চিন্তা করি, যেহেতু দুইটা করে স্পর্শ করছে, আমি একটা কথা বলেছিলাম যে বৃত্তের আর এর মানটা হচ্ছে কেন্দ্রের ভুজ বা কোটির পরমাণের সমান। আচ্ছা, এখন এই যে x = a বলতে কি বুঝি আমরা? এতটুকু পরিমাণ a, তাহলে তার অর্ধেকই ব্যাসার্ধ, তাই না? আচ্ছা, এটাও তো সেম কাজ করবে। তাহলে এটা কেন্দ্র কিন্তু আমরা পাচ্ছি এক এর অর্ধেক, অর্থাৎ a/2, a/2, এবং ব্যাসার্ধ কিন্তু তার পরমাণের সমান। তাহলে এটা কি a/2, এবং কেন্দ্র এবং যদি ব্যাসার্ধ কোনো কারণে পেয়ে যাই আমরা, তার বৃত্তের ইকুয়েশন দাঁড়াচ্ছে x - a/2 হোল স্কোয়ার প্লাস y - a/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? a/2 হোল স্কোয়ার। জাস্ট এটাকে তুমি ভাঙাবা, দেন উত্তর পেয়ে যাবা। অক্ষকে 0,4 বিন্দুতে স্পর্শ করে এবং কেন্দ্র হচ্ছে এই রেখার উপর অবস্থান করতেছে, বৃত্তের সমীকরণ কত? বৃত্ত যদি অক্ষকে স্পর্শ করে তাহলে শর্ত শিখেছিলাম আমরা c = কি? f স্কোয়ার। আচ্ছা, এখন এখানে দেখো c এর মানটা কত? 16, আর এখানে এই f এর মানটা কত? 4। তাহলে এটা কিন্তু হইতে পারে, তাই না? সেম ভাবে আমরা যদি c এর মানটা দেখি, c এর মানটা কিন্তু উত্তর হইতে পারে, বাট এখানে b এবং d কিন্তু কোনোদিনই সম্ভব না। এখন এই a এবং c এর দেখো দুইটা কেন্দ্র বের করতে হবে। এটা কেন্দ্র কত? এটা কেন্দ্র হচ্ছে -4,3, এবং এইটা কেন্দ্র কত? এটা কেন্দ্র হচ্ছে 4,3। এই দুইটা কেন্দ্র দ্বারা যদি আমরা ইকুয়েশনটিকে সমাধান করি, যেটার জন্য বাম পক্ষ ডান পক্ষই সমান হয়ে যাবে, সেটাই উত্তর। আচ্ছা, যদি আমরা -4,3 দিয়ে সিদ্ধ করাই তাহলে কত পাচ্ছি? এটা -20, -21, -20 = 0। আচ্ছা, এটা কোনোদিন সম্ভব না, এর হওয়ার কোনো সুযোগ নাই। আর এটা কেন্দ্র কি ছিল? 4,3। তুমি যদি এটা অ্যাপ্লাই করো 20 - 21 - 2। এবারটা আমরা দুইটা শর্ত শিখবো, একটা হচ্ছে স্পর্শক ইকুয়েশন কীভাবে বের করে এবং একটা স্পর্শকে ধরো কেমনে বের করে। তো একটা বৃত্ত যদি কোনো কারণে আদর্শ রূপে দেওয়া থাকে, ধরলাম হচ্ছে একটা বৃত্তের আদর্শ রূপ এটা। এখন বললো একটা পয়েন্ট 2,2, এই পয়েন্ট থেকে আমি তো এখানে একটা স্পর্শক আঁকি, ওই স্পর্শকে ধরো কত হবে? কিছু করা লাগবে না, তুমি বৃত্তটাকে আগে আদর্শ রূপে নিবা, দেন √sin দিয়ে ভিতরে একটা ভ্যালু দিতে হবে, তাই না? ভ্যালুটা কি? এই পয়েন্ট দিয়ে সিদ্ধ করাইলে আমরা যে ভ্যালু পাবো জাস্ট এটা ইনপুট দেবা, তাহলে কি স্পর্শকে দৈর্ঘ্য পেয়ে যাবো, তাই না? আচ্ছা, এটা যদি আমরা একটা ম্যাথ দেখি, দেখো কি বলছে যে 1,3 বিন্দু থেকে এই বৃত্ত অঙ্কিত স্পর্শকে ধরে কত? প্রথমত আদর্শ ভাগ আমার নিতে হবে। আচ্ছা, নিলাম,
নেওয়ার পরে দেখো এই পয়েন্টে আমি এটাকে সিদ্ধ করাবো। যদি সিদ্ধ করে 1,3 দিয়ে তাহলে এখানে দাঁড়াচ্ছে 1 প্লাস 9 - 3। তার ভ্যালুটা কত এটার ভ্যালু হচ্ছে 7। তাহলে উত্তর কি √7, কারণ √ও দিতে বলেছিলাম একটা। ওকে। আর এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? হুবহু সেম প্রসিডিওরে আগে আমাকে এটাকে আদর্শরূপে নিতে হবে। x² + y² প্লাস 5/2x প্লাস y/2 মাইনাস 15/2। দেন এটাকে রুট করতে হবে এবং এই যে 7,2 এটা দিয়ে এটাকে সিদ্ধ করাতে হবে। যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আনসার। এখন স্পর্শকের সমীকরণ শিখতে হবে একটা পয়েন্ট থেকে। যদি বৃত্তের ইকুয়েশন থাকে এভাবে x² + y² = r², বললো একটা পয়েন্ট হচ্ছে x1, y1। এই পয়েন্ট থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের ইকুয়েশন কোনটা? কিচ্ছু করা লাগবে না, এখানে x কয়টা আছে 2টা, তাহলে এখানে তুমি একটা x রাখবা আর একটা হচ্ছে x1 দ্বারা প্রতিস্থাপন করে দেবা। সেম প্রসিডিউর এখানেও অ্যাপ্লাই হবে, y × y1 = r²। আর যেহেতু সরলরেখা একটা লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ চলকগুলো পাওয়ার 1 থাকে, দেখো এখানে কিন্তু চলকের পাওয়ার কিন্তু 1। এখানে কিন্তু x1 এবং y1 কিন্তু চলক না, এগুলো একটা বিন্দু, বুঝছো? আচ্ছা, আবার এটা না দিয়ে যদি এরকম থাকতো তাহলে x² + y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এটার ক্ষেত্রে কি করবো আমরা? যদি বলা থাকতো x1, y1 বিন্দু থেকে স্পর্শকের ইকুয়েশন, হুবহু সেম প্রসিডিউর, জাস্ট এটা নতুন একটু কাজ করতে হবে। কিরকম দেখো, x × x1 রাখলাম, y × y1 রাখলাম। এখন দেখো এখানে কয়টা x আছে? 2টা x যোগ আকারে। তাহলে এটা টেকনিকটা হচ্ছে g কমন নেওয়ার পরে x + x1 করে দিবা। আর জাস্ট এখানে অ্যাফটা রেখে আমি একটা y নিয়ে আরেকটা y1 রেখে দিব, প্লাস c = 0। আচ্ছা, এগুলো অ্যাপ্লাই করি। এই বৃত্তের এত বিন্দুতে স্পর্শকের ইকুয়েশন চিন্তা করো। তাহলে এটা থেকে আমি 2টা x পাইতে পারি গুণ আকারে, x × x1 রেখে দিলাম, প্লাস y × y রেখে দিলাম। আচ্ছা, এখানে তো 2x আনতে হবে, তাহলে 3/2 কমন নিতে হবে না? কমন নিলে কিন্তু এখানে আমরা x + x1টা বলতে পারবো। প্লাস 5 নিলে কিন্তু 2y আসতেছে, তাই না? তাহলে y + y1 হয়ে গেল, মাইনাস 15 = 0। আর এখানে x1, y1 বিন্দু তো এটা ছিল, জাস্ট এখানে আমরা অ্যাপ্লাই করবো। x × 4 প্লাস y × -11 মাইনাস 3/2 x প্লাস 4 প্লাস 5 y মাইনাস 11 প্লাস 15 = 0। সলভ করবা, উত্তর চলে আসবে। ওকে, এখন দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাদের কয়টা সাধারণ স্পর্শক থাকবে? আমরা চিত্র আঁকি। তো একটা বৃত্ত এটা আর একটা বৃত্ত ধরলাম হচ্ছে এটা, তারা বহিস্থভাবে স্পর্শ করছে। সাধারণ স্পর্শ কয়টা দেখো, ধরো এই যে একটা স্পর্শ আঁকলাম, দুইটা বৃত্তকে স্পর্শ করে চলে গেছে, সাধারণ স্পর্শক হইতে পারে। এটাও তো সাধারণ স্পর্শক। ইভেন এটা একটা যে স্পর্শক, এটা কিন্তু তাদের দুইটাকে স্পর্শ করে চলে গেছে। তার মানে এখানে সাধারণ স্পর্শ কয়টা পাইতেছি? 3টা। আচ্ছা, এখন যদি বলে অন্তস্থভাবে স্পর্শ করলে কয়টা স্পর্শক হবে? অন্তস্থ বলতে কি বোঝায়? ভিতরে স্পর্শ করা। তাহলে এখানে কিন্তু জাস্ট একটাই তাদের সাধারণ স্পর্শক আছে। এবং যদি বলে যে দুইটা বৃত্ত একটাকে স্পর্শ করে নাই, ওই ক্ষেত্রে সাধারণ স্পর্শ কয়টা? 1টা, 2টা, 3টা অ্যান্ড 4টা। এই ক্ষেত্রে 4টা পাইতেছি, এই ক্ষেত্রে 3টা পাইতেছি, এই ক্ষেত্রে কয়টা পাইতেছি? 1টা। এখন বললো এই দুইটা বৃত্ত যদি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে এর মান কত? এখন এখানে দুইটা বেসিক শেখা লাগবে। যে প্রথমত বলতে হচ্ছে যদি বহিস্থভাবে স্পর্শ করে মানে বাইরে স্পর্শ করে তখন শর্ত কি, এবং ভিতরে স্পর্শ করা বা অন্তস্থভাবে স্পর্শ করলে শর্ত কি। যদি দুইটা বৃত্ত কোনো কারণে বহিস্থভাবে স্পর্শ করে তখন শর্ত হচ্ছে কেন্দ্রদ্বয়ের যে দূরত্ব, ধরলাম এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, তাদের যে দূরত্ব, এই দূরত্ব হচ্ছে দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফলের সমান। আর যদি বলে অন্তস্থভাবে স্পর্শ করে তখন এই দুইটার যে কেন্দ্র, দুইটার দূরত্ব, সেটা হচ্ছে কি ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান, বুঝছো? যেহেতু এখানে অন্তস্থভাবে স্পর্শ করা বলা আছে, তো প্রথম কথা হচ্ছে আমাদের কেন্দ্রগুলো বের করতে হবে। এটা কেন্দ্র কত? এটা কেন্দ্র হচ্ছে -1, 1 এবং এটা কেন্দ্র আমরা পাচ্ছি 0, 0, তাই না? আর এটা ব্যাসার্ধ কত? √1 + 1 - 1, তাহলে 1। ওকে, যেহেতু এটা বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করতেছে, তো কেন্দ্রদ্বয়ের যে দূরত্ব সেটা কি √1 - 0 হোল স্কয়ার প্লাস 1 - 1 হোল স্কয়ার ইকুয়ালস কি হয়ে যাবে? ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান। তো এখানে কত পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি হচ্ছে √2। এই √2 ইকুয়ালস কি হবে? r1 - r2। আচ্ছা, এখানে কিন্তু আমরা বড় থেকে ছোটটা অবশ্যই বিয়োগ দিব। আর তাহলে আমরা বলতে পারি a - 1। তার মানে এই এর মানটা কত? 1 + √2। আচ্ছা, এখানে বলা ছিল যে x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার = 16 এবং x - 2 হোল স্কয়ার প্লাস y - 10 হোল স্কয়ার = 9। বৃত্ত দুইটার স্পর্শবিন্দু স্থানাঙ্ক কত? তো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,3 এবং ব্যাসার্ধ হচ্ছে 4, এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,10 এবং ব্যাসার্ধ হচ্ছে 3। এই দুটো বৃত্ত যদি আমরা ড্র করি, বিষয়টা কিন্তু অনেকটা এরকম টাইপের থাকবে। তো এটা কেন্দ্র ছিল 2,3 এই পয়েন্টটা, এবং এটা কেন্দ্র হচ্ছে 2,10। আচ্ছা, এই স্পর্শবিন্দু তো এটা, তার মানে এই যে যদি এটা সরলরেখা টানি, এই বিন্দুটা বের করতে পারলে ম্যাথ হয়ে যেতেছে। আমি কি এইভাবে কম্পেয়ার করতে পারি না? এটা ছিল 2,3, এটা হচ্ছে 2,10। ঝামেলা ঝামেলা ঝামেলা। এবং এই পয়েন্টটাকে আমার বের করতে হবে
যেখানে এটাকে বলতে পারি 4, এটাকে বলতে পারি 3। তাহলে এই সবটা বিষয় কিন্তু অন্তর্বিভক্তি কালচারে চলে গেছে। তাহলে অন্তর্বিভক্তি নিয়মে এই এক্সের বের করার নিয়মটা ছিল 3 × 2 + 4 × 2 বাই যোগফল, তাই না? তাহলে কত আসতেছে এটা? এখানে আসে 6, এখানে আসে 8, এখানে আসে 7, তার মানে 14/7 বলতে বোঝায় 2, তাই তো? আর এখানে তুমি যদি কোটির মানটা বের করো ওয়াইয়ের মানটা, তাহলে ওয়াইয়ের মানটা কী দাঁড়াবে? ওয়াইয়ের মান দাঁড়াবে 4 × 10 + 3 × 3/7, তার মানে এখানে দাঁড়াচ্ছে কত? 49/7 বলতে বোঝায় 7। তাহলে এই বিন্দু কত? 2,3, এবং এটা হচ্ছে কি স্পর্শবিন্দু। এখন এত সময় নিয়ে তো করা যাবে না ম্যাথটা, তোমার এখন একটা আমি টেকনিক শেখাই দিই। দেখো এখানে এই যে ভুজগুলো কিন্তু তিনটা অপশান কিন্তু সেম, বাট কোটের কিন্তু প্রত্যেকটাই উপাদানই কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে এখানে আমার প্রথমে এক্সটা বের করা যাবে না, আমার এই পয়েন্টের ওয়াইয়ের মানটা বের করলে কিন্তু আমার এক্সের যে বের করার সময়টা নষ্ট হয়েছে ওইটা কিন্তু লাগতো না। তো আমরা ট্রাই করবো কি আগে ওয়াইয়ের মানটা বের করা। এখানে যে শর্টকাট যেটা ছিল যে অনুপাত রেশিও, এগুলো শেখার কোনো দরকার নেই। এখন বলছে এখানে যে 4 একক বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রফলটা করতে হবে। এখন একটা বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ দিছে 4, বুঝছো? আচ্ছা, ধরলাম এটা হচ্ছে 4 প্রত্যেকটা। তাহলে এই বর্গক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত যাইতেছে ওই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? দেখো তো, এই যে কর্ণটা বর্গক্ষেত্রে, এটা তো বৃত্তের ব্যাসার্ধ না ব্যাস? এটা হচ্ছে ব্যাস। আচ্ছা, আমরা একটা বর্গক্ষেত্রে যদি বাহুর পরিমাণ a শিখি, ব্যাসার্ধ ছিল a√2, তাহলে এই ব্যাস ছিল a√2, তাহলে এই ব্যাসের মানটা কত দাঁড়াচ্ছে? 4√2, তাই না? আর ব্যাসার্ধ কত হবে? 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 2√2 থাকতেছে। আর ক্ষেত্রফল মানে কি জানি আমরা? πr²। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 8π। এখন দেখো যে এই দুইটার সাধারণ যা কত? সাধারণ যা বলতে বোঝাবে দুইটা বৃত্ত যদি আদর্শ রূপে থাকে তাদের জাস্ট বিয়োগ করে দিবা, বিয়োগ করে দাও। তাহলে এই যে -4x থেকে যদি আমরা -5x বাদ দিই তাহলে কিন্তু পজিটিভ 5x চলে আসে। এখানে 6y থেকে আমরা যদি এটা বাদ দিই তাহলে এটা থাকে, এবং -36 + 43 চলে আসবে। তাহলে এখানে কিন্তু পাচ্ছি আমরা x, এখানে পাচ্ছি -2y, এবং এই দুইটা যদি বিয়োগ দিই তাহলে এখানে কী পাবো আমরা? এখানে পাবো হচ্ছে +7, বুঝছো? তাহলে উত্তর কত? x -2y + 7 = 0। আচ্ছা, এখন দেখি যে x² + y² - 8x + 6y + 9 = 0 হলে মূল বিন্দুটা বৃত্তের কই অবস্থান করবে? এই পার্ট বোঝার জন্য মূল বিন্দু যেটা ছিল 0,0, এই 0,0 দিয়ে আমরা এই বাম পাশটাকে সিদ্ধ করাবো। বাম পাশকে সিদ্ধ করা কিন্তু বাম পাশে পাচ্ছি 9, বা ডান পাশে কিন্তু 0। যদি বাম পাশটা > 0 হয়ে যায় তাহলে বোঝা লাগবে বৃত্তের বাইরে অবস্থান করতেছে। আর যদি কোনো কারণে =0 হয়ে যেত, মানে ডান পাশ হয়ে যেত, তখন বলতাম বৃত্তের পরিধি বরাবর অথবা বৃত্তের উপরে। আর যদি কোনো কারণে নেগেটিভ আসতো বা লেস দেন সাইনটা আসতো, ওই ক্ষেত্রে বলতাম বৃত্তের ভিতরে অবস্থান করতেছে। আচ্ছা, এখন বললো এই বৃত্তের, আচ্ছা, x² + y² - 6x + 4y - 12 = 0 হলে নিচের কোন বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করতেছে? বাইরে বলতে কি? দেখো, আমার বাম পাশটা ডান পাশ থেকে বড় হইতে হবে। তাহলে আমরা যদি এখানে 1, এখানে বসে সিদ্ধ করাই তাহলে এখানে দাঁড়াচ্ছে 1 + 1 - 6 + 4 - 12। এই খেয়াল করলে দেখবা এটা কিন্তু 0 থেকে অনেক ছোট আসে, তাহলে এটা হওয়ার কোনো সুযোগ নাই। যদি এটা -2,2 দিয়ে সিদ্ধ করাই, এক্ষেত্রে দাঁড়াবে 4 + 4 + 20 + 16 - 12। এই পার্ট কিন্তু > 0। তাহলে আমার যদি উত্তরই হইতে হয়, উত্তর হওয়ার জন্য কিন্তু এটাই গ্রহণযোগ্য, এটাই গ্র্যান্টেড, -2। আচ্ছা, এই ম্যাটটাতে বলা ছিল x² + y² - by = 0 বৃত্তের সমীকরণ পোলার স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করো। তো পোলার এবং কার্তেশীয়র মধ্যে আমরা সরলরেখা চাপড়ে বুঝিয়েছিলাম যে x কি ছিল r cos θ, y r sin θ, এবং r = ছিল √x² + y²। আচ্ছা, এই যে x² + y² তার বদলে অবশ্যই আমরা লিখতে পারবো r², এবং এই y এর বদলে লিখতে পারবো কিন্তু r sin θ। আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি r = b sin θ। সেমভাবে এই ম্যাটটা বলা ছিল পোলারে, এবং আমাকে বের করতে বলছে তার ব্যাসার্ধ। তাহলে আগে আমার কার্তেশীয় নিতে হবে, নাহলে তো আদর্শ রূপে নিতে পারবো না। এই x² বদলে আমরা লিখতে পারতাম x² + y², এবং এই r sin θ বদলে লিখতে পারবো আমরা 2y, আর এটা -3 লিখতে পারলাম। এদের আদর্শ রূপ হয়ে গেছে। তাহলে কেনটা কী ছিল? -g - f। তাহলে এভাবে চিন্তা করলে আমরা জি এর মানটা পাচ্ছি 0, এবং -f এর মানটা পাচ্ছি +1। আচ্ছা, এখন যদি ব্যাসার্ধ বের করতে বলে √0² + 1² মাইনাস ধ্রুবকটা, তাহলে কী দাঁড়াচ্ছে? এটা √4 বলতে 2 বোঝায়। আচ্ছা, এই ম্যাটটা বললো কেন্দ্র এবং ব্যাসার্ধ কত হবে। তো আমরা এখানে r = যে sin θ দেওয়া ছিল, আমরা এখানে একটা অ্যাপ্লাই শিখলাম যে r sin θ = কি ছিল? y ছিল, তাই না? এখানে তো কিছুই দেওয়া নাই। ওকে, আমরা জানতাম y = কি ছিল? r sin θ, এবং x = কি ছিল? r cos θ।
তো এখানে যদি একটা আর গুণ থাকতো তাহলে বলতে পারতাম এটার বদলে ওয়াই। তো আর তো এক পাশে গুণ দিতে পারবো না, দুই পাশে গুণ দিতে হবে। তাহলে আর স্কোয়ার ইকলস টু কী পাচ্ছি, আর সাইন থিটা। আর আর স্কোয়ার বদলে আমরা বুঝি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকলস টু ওয়াই হয়ে যাচ্ছে। তার মানে এটা যদি আমরা আদর্শরূপে নিয়ে এবার ট্রাই করি, বিষয়টা কিন্তু এভাবে দাঁড়াচ্ছে। তাহলে এটা কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 0,5 এবং তার ব্যাসার্ধ বের করতে গেলে রুট ওভার 0 স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার মাইনাস 0, তার মানে ব্যাসার্ধ হচ্ছে কত, হাফ। তাহলে আমরা কেন্দ্র কত পাইলাম, 0,5 এবং ব্যাসার্ধ পাইলাম 0.5।